আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, আমরা বাংলাদেশের ইতিহাস থেকেও শিক্ষা নেই নাই, বাকি বিশ্বের ইতিহাস থেকেও শিক্ষা নেই নাই। কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাইতাম তাহলে আমরা দেখতাম যে যেই আন্দোলনগুলো অল্প কিছু উদ্দেশ্যকে সামনে রেখে হয় এবং কোনো আদর্শ যেখানে থাকে না, সেগুলো সাধারণত বড় পরিবর্তন আনতে পারে না। এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। আরব বসন্তের দিকে তাকান, আরব বসন্তের সময় কিন্তু অনেকগুলো দেশে সরকার পতন হয়েছে। সেখানে স্লোগান কি ছিল? আশরাফ ইউরিদ ইসকাতুন নিজাম, যে জনগণ সরকারের পতন চায়। আর কি চায়? জানে না আর কি চায়। সে চায় যে সরকারের পতন হোক, কিছু ভালো লোক আসুক, আমি যেন শান্তিতে থাকতে পারি, নিয়ম শৃঙ্খলা যেন ভালো থাকে। এই চাওয়াটা দোষ না। মানে মানুষ সব মানুষ তো সবকিছু বোঝে না, মানুষ অল্প যে যতটুকু বুঝে অতটুকুই চায়, সেটা ঠিক আছে। এই চাওয়াটা দোষের না, কিন্তু এই অল্প চাওয়া দিয়ে আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। আপনি যে সরকারটাই ফালাইতে পারবেন, যতটুকু ঠিক মতো বুঝছেন অতটুকুই বাস্তবায়ন হয়। যেটা নিজের কাছে ক্লিয়ার না ওটা বাস্তবায়ন করা যায় না, এটা স্বাভাবিক। আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন না, যেটা পারেন ওটাই তো লিখতে পারছেন, যেটা পারেন না ওটা তো আর বারে উত্তর লেখা যায় না। বাংলায় হয়তো বা যায়, কিন্তু মনে করেন সায়েন্স টাইন্স অন্য জায়গায় তো যাওয়া যায় না। ওইরকমই ব্যাপারটা। আমাদের এখানে আলোচনাগুলো আসলে কি? সুশাসন, সুষ্ঠু নির্বাচন, কি নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এটার মানে কি তারা নিজেরাও জানে না, যারা বলে, মানে ক্লিয়ার না আসলে। তো এভাবে আপনি পরিবর্তন আনতে পারবেন না। আর আমাদের সমস্যাটা ওয়ান ডিমেনশনাল না। আমাদের দেশের যে সমস্যা, আমাদের রাষ্ট্রের যে সমস্যা, এটা ওয়ান ডিমেনশনাল না। এটা খালি নির্বাচনের সমস্যা না। বাংলাদেশে সব ঠিক আছে, খালি নির্বাচনটা হয় না, ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলাদেশে সব ঠিক আছে, খালি ক্ষমতার হস্তান্তরটা শান্তিপূর্ণভাবে হয় না, এটা কিন্তু সমস্যা না। এখানে অনেক ধরনের সমস্যা আছে। 300 বছর আগে ইংরেজরা আমাদেরকে দখল করে নিছে, তারপর তারা জোর করে একটা সিস্টেম এখানে বানাইছে, যে সিস্টেমটার উদ্দেশ্য কি ছিল? শোষণ করা, আর কিচ্ছু করা না। এটা শোষণ করার জন্য বানানো একটা আমলাতন্ত্র, শোষণ করার জন্য বানানো একটা শিক্ষা ব্যবস্থা, শোষণ করার জন্য বানানো একটা বিচার ব্যবস্থা, এবং ইংরেজদের শাসন টিকায় রাখা, আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য বানানো বাহিনী। এটা হলো বাস্তবতা। এখন ওই জিনিসটা আমরা কন্টিনিউয়ালি জাস্ট পতাকার রং চেঞ্জ করে করে ওটাকে আমরা রেখে দিচ্ছি। এটা হলো আমাদের রাষ্ট্রের বাস্তবতা। আমাদের সংবিধানের কথা দেখেন, উপনিবেশ মানে ওদেরটা কপি করে বানানো, সহজভাবে যদি বলি কলোনিয়াল স্টাইলে লেখা একটা সংবিধান। আমাদের আইনগুলো দেখেন, আমাদের আইনগুলো যদি কেউ পড়ে, সাধারণ মানুষ বুঝে না আইনে কি বলা আছে। মানে মানুষের ভাষা এটা না, এটা একটা বিজাতীয় ভাষার মতো, বাংলা ভাষা, কিন্তু আমরা বুঝি না এখানে কি বলা হচ্ছে, কারণ এই ভাষায় আমরা কথা বলি না। আমাদের আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন, এরা বলে যে আমরা জনগণের সেবক, জনগণের চাকর। এরা আসলে কি? এরা আমাদের শাসক, এরা আমাদের নিপীড়ক, এরা আমাদের নির্যাতনকারী। এটা আজকের, এটা হাসিনার সময় না, কিন্তু এটা কন্টিনিউয়ালি হয়ে আসতেছে। খালি বাংলাদেশ আমলের কথা না, এটা কন্টিনিউয়ালি এই অবস্থায় হয়ে আসতেছে। আপনার রাজনীতিবিদ যারা, আমরা জনগণের সেবক, তারাও সেবক, তারা হলো রাজা, আমরা হলাম প্রজা। এটা হলো বাস্তবতা। এই যে সেনাবাহিনীগুলো, এই যে পোস্ট কলোনিয়াল সেনাবাহিনীগুলো, পাকিস্তানের দিকে তাকান, মিশরের দিকে তাকান, এগুলো হলো জনগণকে একদম নিয়ন্ত্রণ করার এবং পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার সবচেয়ে বড় হাতিয়ার। তো এই সব কিছু হলো আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আপনি নির্বাচন দিয়ে, দায় ও দরদের রাজনীতি দিয়ে, নয়া বন্দোবস্ত দিয়ে সলভ করবেন, এটা শিশুসুলভ চিন্তা ভাবনা আসলে। এটা হলো একটা সমস্যা, যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, যে আপনার যদি উদ্দেশ্য ক্লিয়ার না থাকে আপনার অর্জনটাও হবে না। দ্বিতীয় সমস্যা কি? দ্বিতীয় সমস্যা হলো একটা জিনিসের বিজ্ঞাপন আর একটা জিনিসের বাস্তবতাকে আলাদা করতে না পারা। একটু উদাহরণ দেই। আপনারা এখানে অনেক আছে, কিছু মনে, একটা উদাহরণ দিচ্ছি, যে আপনারা পারফিউমের অ্যাড দেখছেন না? যে একটা ছেলে গায়ে বডি স্প্রে দিচ্ছে, রাস্তায় বের হয়েছে, তারপর 10টা মেয়ে তার পিছিয়ে দৌড়াচ্ছে। আচ্ছা, এটা হলো বিজ্ঞাপন। এটা বাস্তবতা নাকি? কেউ ট্রাই করছে কিনা? এটা বাস্তবতা না। আপনি ওই পারফিউম দিয়ে বের হলে আপনার পিছিয়ে 10টা মেয়ে দৌড়াবে না। সে জিনিসটা বিক্রি করার জন্য এই জিনিসটা আপনার সামনে তুলে ধরছে, যাতে আপনি আকৃষ্ট হন, কিন্তু বাস্তবতাটা ভিন্ন, রাইট? এটা স্বাভাবিক একটা জিনিস, যে বিজ্ঞাপনে যেটা বলা হয় বাস্তবতা তার চেয়ে অনেক কম হয়। তো আমাদের সমস্যা যেটা হয়েছে, আমাদের রাজনৈতিক দলের নেতারা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সমাজের গণ্যমান্য মানুষরা, আমাদের ছাত্র নেতারা, তারা কিছু জিনিসের বিজ্ঞাপনকে বাস্তবতা ধরে নিছে। কোন জিনিসের? ডেমোক্রেসি, লিবারালিজম, লিবারাল ডেমোক্রেসি। এই জিনিসগুলো একটা খুব সুন্দর বিজ্ঞাপন আছে, ওই যে পারফিউম দিলে 10টা মেয়ে দৌড়াবে, এরকম বিজ্ঞাপন, কিন্তু এর বাস্তবতা এরকম না। গণতন্ত্রের অর্থ পশ্চিমের জন্য একরকম, আপনার জন্য আরেক রকম। অধিকারের অর্থ ওদের জন্য একরকম, আপনার জন্য আরেক রকম। এবং এটা নতুন কিছু না। লিবারালিজমের জনক বলা হয় জন স্টুয়ার্ট মিলকে, অন্যতম জনক। তার একটা বিখ্যাত উক্তি আছে, সে বলতেছে, ডেসপটিজম is a legitimate mode of government in dealing with barbarians. বর্বরদের জন্য স্বৈরশাসন
একটা বৈধ শাসন ব্যবস্থা। বর্বর কারা? যারা পশ্চিমা না, এরা বর্বর। অর্থাৎ পশ্চিমের জন্য স্বৈরশাসন ভালো না, কিন্তু আপনার জন্য স্বৈরশাসন ভালো। এটা কোন বইয়ের কথা? জন স্টুয়ার্ট মিলের সবচেয়ে বিখ্যাত বই অন লিবার্টি, স্বাধীনতা নিয়ে লেখা বই। সেখানে বলতেছে বর্বরদের জন্য স্বৈরশাসন একটা ভালো ব্যবস্থা হইতে পারে যদি এটা তাদের কল্যাণে কাজ করে। তো এটা আগেও তাদের চিন্তা ছিল, এটা এখনো তাদের চিন্তা, এবং এটা এখনো বাস্তবতা। এখন হয়তো একটু অন্যভাবে তারা এক্সপ্রেস করে। সো আমাদের মতো দেশে আপনি মনে করতেছেন যে হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, তারা তো বিপ্লব করে রিপাবলিক কায়েম করছে, আমরা মনে হয় করতে পারবো, আমরা গণতন্ত্র করবো, লিবারালিজম করবো, এবং আমরা মুক্ত হয়ে যাবো, বৈষম্য দূর হয়ে যাবে। ব্যাপারটা এভাবে কাজ করে না। আমাদের মতো বাংলাদেশের মতো গরিব পোস্ট কলোনিয়াল দেশের বাস্তবতা হইলো যে এই দেশটা চলবে বাইরের কিছু শক্তির ইশারায়। আপনার দেশের বাজেট, অর্থনৈতিক পলিসি, উন্নয়নের নীতিমালা, স্বাস্থ্য খাতের নীতিমালা, শিক্ষা খাতের নীতিমালা, এটা ঠিক করে বাইরে থেকে ওরা। আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, USAID, এই টাইপের সংস্থাগুলো। আপনার পররাষ্ট্র নীতি কি হবে, আপনার ন্যাশনাল সিকিউরিটির পলিসি কি হবে, সেটা এই আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিগুলো ঠিক করে দেয়। আপনার দেশে আপনি করিডোর দিবেন কিনা, দিলে কোথায় দিবেন, আপনার দেশে সামরিক ঘাঁটি হবে কিনা, আপনার বন্দর কে পাবে, আপনার দেশে কোন আন্তর্জাতিক সংস্থার অফিস হবে, এগুলো আপনি ঠিক করেন না, এগুলো ওরা ঠিক করে দেয়, ওরা বাইরে থেকে ঠিক করে দেয়। এইসব সিদ্ধান্ত আসে হয় দূতাবাস থেকে, নইলে আন্তর্জাতিক সংস্থা থেকে, নইলে এই যে NGO লবির লোকজনদের কাছ থেকে। সো এখানে কে ক্ষমতায় আসতেছে এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ পলিসিগুলো আগে থেকে ঠিক হওয়া থাকে। ইনফ্যাক্ট আমার ধারণা 2024 সালের 11ই অগস্টের মধ্যেই সম্ভবত সিদ্ধান্ত হয়ে গেছিল যে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা অফিস হবে। এটা আমার ধারণা, আমি জানি না, বাট আমার ধারণা 24 সালের 10ই অগস্টের মধ্যেই সম্ভবত এই সিদ্ধান্ত হয়ে গেছিল। তো এই বিষয়গুলো আমরা আসলে মাথায় রাখি নাই, আমরা বিজ্ঞাপনকে বাস্তবতা মনে করছি। তো এই হলো আর কি জুলাইয়ের সাফল্য এবং ব্যর্থতার কথা। শেষ কথায় যাই, আমাদের সামনে কি অপেক্ষা করতেছে, আমাদের ভবিষ্যতে কি আছে। আমি ইনিশিয়ালি ইকোনমিক্সের ছাত্র, এবং ইকোনমিক্সে একটা কথা আছে, কথাটা হলো সেটেরিস পেরিবাস, যদি সব চলক অপরিবর্তিত থাকে, এটা হলো এটার অর্থ। এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ। আমাদের সামনে কি অপেক্ষা করতেছে? যদি সবকিছু অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের সামনে অপেক্ষা করতেছে মোর অফ দ্য সেম, যা আগে হয়েছে সেটাই, নতুন কোনো কিছু অপেক্ষা করতেছে না। সেই একই রাজনীতি, সেই বিদেশি শক্তির তাবেদারি, এবং দেশের স্বার্থের বদলে বিদেশি শক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়ার রাজনীতি। মাঝখান থেকে কি হবে? যারা ক্ষমতায় আসবে তারা সম্পদ বানায় নিবে। তাদের কাজ হলো একটা মধ্যস্বত্বভোগী টাইপের একটা দালাল ক্লাস, সহজ ভাষায়, সহজ বাংলা হলো একটা দালাল ক্লাসের মতো, যারা তাদেরকে কিছু জিনিসপত্র এনে দিবে, আপনাকে কিছু বুঝ দিয়ে রাখবে, মাঝখান থেকে সে নিজে সম্পদ বানায় নিবে। কারণ এরা ক্ষমতায় আসতেই চায় বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতা নিয়ে, বিদেশি শক্তির সুনজর নিয়ে, কখনো ইন্ডিয়া, কখনো আমেরিকা, কখনো অন্য কিছু, বাট বিদেশি শক্তি। সো এবং এদের বড় একটা অংশ দেশ নিয়ে চিন্তাই করে না। যদি কেউ চিন্তা করে, তারা উন্নতি মনে করে আনুগত্যকে, মানে উন্নতি হলো তাইওয়ানের মতো উন্নতি, মানে আমেরিকার একটা প্রক্সি স্টেট হয়ে উন্নতি, অথবা হংকং এর মতো উন্নতি, আরেকটা পাওয়ারের প্রক্সি স্টেট হয়ে উন্নতি, স্বাধীনভাবে উন্নতি, এটা তারা আসলে চিন্তাও করে না, চিন্তার মধ্যে এগুলো নাই। সো আমাদের জন্য এটাই যদি চলে, আমাদের জন্য অপেক্ষা করতেছে অসম্মান, জুলুম, অনাচার, জিল্লতি। মাত্রার পার্থক্য হবে, ডিগ্রির পার্থক্য হবে, আগে যা হয়েছে তার চেয়ে একটু কম হইতে পারে, কিন্তু একই জিনিস অপেক্ষা করতেছে। এবং এটার উদাহরণ আছে, 90 একটা গণঅভ্যুত্থান হয়েছিল 90-এর সময়। সেই গণঅভ্যুত্থানের পরেও এরকম সংস্কারের অনেক কথা হয়েছিল, মোটা মোটা সংস্কারের ব্যাপারে প্রস্তাবনা লেখা হয়েছিল, শত শত পৃষ্ঠার। সেটার রেজাল্ট কি? ওই 90-এর গণঅভ্যুত্থানের আনুমানিক 16-17 বছর পর আওয়ামী জাহেলিয়া 2.0 আমাদের উপর আসছে। সো এই যে অর্জনগুলো জুলাইয়ের, এটাও আসলে ধীরে ধীরে ফিকে হইতে থাকবে, এবং নতুন নতুন জুলুম আমাদের উপর আসতে থাকবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এটা কেমন কথা, এটাই কি আমাদের নিয়তি কিনা, যে বারবার আমরা এভাবে উঠে দাঁড়াবো, তারপর আমরা পড়ে যাব, ব্যর্থ হব, সবসময় আমরা বাইরের কারো গোলামি করব, আমাদের কোনো নীতি থাকবে না, আমাদের কোনো সম্মান থাকবে না, আমরা খালি হাত পেতে পেতে মানুষের কাছে থাকবো, এটাই কি আমাদের নিয়তি কিনা? হ্যাঁ, যদি সব চলক অপরিবর্তিত থাকে, সেটেরিস পেরিবাস, এটাই আমাদের নিয়তি। ইনফ্যাক্ট আমাদের নিয়তি এর চেয়ে খারাপ হওয়ার কথা। কেন খারাপ হওয়ার কথা? কারণ আমাদের সামনে অনেকগুলো সংকট আছে, রাজনৈতিক সংকট আছে, আঞ্চলিক সংকট আছে, ভূ রাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, ইমানি সংকট আছে। এবং এই সংকটগুলো যদি সমাধান করা না হয়, এগুলো একসময় অস্তিত্বের সংকটে পরিণত হবে। এবং এই সংকটগুলো সমাধান করার চেষ্টা কারোর মধ্যে নাই, যাদের হাতে ক্ষমতা আছে তাদের মধ্যে, বা যাদের হাতে ক্ষমতা যাবে বলে মনে করা হচ্ছে তাদের মধ্যে।
তো এই কারণে আমাদের শুধু আগে যা হয়েছে তা হবে এমন না, বরং এই কম ও জমিনের যেই ভবিষ্যৎ সেটাও আসলে এর মুখে, হুমকির মুখে। তবে আমি কি বললাম, যদি সব চলক অপরিবর্তিত থাকে তাহলে এটা হলো নিয়তি। কিন্তু যদি চলক পরিবর্তন করা যায়, যদি ফ্যাক্টর গুলো পরিবর্তন করা যায়, তাহলে পরিবর্তন সম্ভব, তাহলে চক্র ভাঙা সম্ভব। আমাদের অস্তিত্বের যে হুমকিগুলো আছে সেগুলো মোকাবেলা করা সম্ভব, আমাদের অভ্যন্তরীণ যে সংকট আছে সেটা অতিক্রম করা সম্ভব। এবং আমি মনে করি ইনশাআল্লাহ মাথা উঁচু করে একটা সভ্যতাগত প্রকল্প, একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে বিশ্বের বুকেও দাঁড়ানো সম্ভব। আমাদের নিজেদের মতো করে আমাদের নিজেদের গল্পটা লেখা সম্ভব। তবে আবারও বলতেছি, এটার জন্য আপনার বিদ্যমানতাকে বদলাতে হবে, চলকগুলো বদলাতে হবে। সবার আগে আমাদের নিজেদের পরিচয়টা ঠিক করতে হবে, যে আপনার পরিচয়ের ভিত্তিটা কি, আপনি কে আসলে, এটা আপনার ঠিক করতে হবে। আপনার ঠিক করতে হবে যে আপনার ফুরকান কি, আপনার মাপকাঠি কি, আপনার কম্পাস কি, গাইডিং কম্পাস কি, যেটা আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। আপনার একটা মরাল অর্ডার লাগবে, একটা নৈতিক ব্যবস্থা আপনার লাগবে, আপনার একটা প্রকল্প লাগবে। ওই যে আপনার ঠিক করতে হবে যে ঠিক আছে সরকার পড়ে যাবে, একটা শূন্যতা তৈরি হবে, এরপর কি, এটা ঠিক করতে হবে আপনার। এটার একটা ক্লিয়ার আইডিয়া আপনার মাথায় থাকতে হবে। আপনার ভবিষ্যতের ব্যাপারে একটা ভিশন থাকা লাগবে, যে ঠিক আছে এটা যাওয়ার পর এই জিনিসটা আমরা তৈরি করব, এবং এটা আপনার মানুষকে বুঝাতে হবে। আপনি এমন কোনো কথা মানুষকে বললে হবে না যেটা মানুষ বুঝে না। নয়া রাজনৈতিক বন্দোবস্ত, মানুষ বুঝে না, যে বলে সেও মনে হয় বোঝে না, এরকম হলে হবে না। আপনার এমন কিছু লাগবে যেটা প্র্যাগম্যাটিক, না, যেটা প্র্যাকটিক্যাল, তাত্ত্বিক না। এবং এই সব কিছু বাংলাদেশের জন্য এবং দেশের জন্য আসলে একটা মাত্র জায়গা থেকে আসা সম্ভব, দ্বীন ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো সম্ভাব্য সলিউশন এখানে নাই। আর এমন কোনো বিষয় নাই যেটা এই জিনিসগুলো আমাদেরকে দিতে পারবে, যে বিষয়গুলো আমি মাত্র বললাম। যদি বাংলাদেশে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে বিশ্ব মানচিত্রে হাজির হতে হয়, তাহলে অবশ্যই ইসলামকে আঁকড়ে ধরে এটা করতে হবে। এখানে দ্বিতীয় কোনো অপশন আমাদের সামনে নাই। এবং এটা আমি একটা ধর্মীয় বক্তব্য হিসেবে বলতেছি না, এটা একটা রিলিজিয়াস ক্লেম না, আমি এটা একটা নিরেট বাস্তবতার আলোকে বলতেছি। আমি এটা প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে বলতেছি, আমি এটা প্র্যাগম্যাটিক জায়গা থেকে বলছি। দিনের জায়গা থেকে এত কথা বলার তো আমার প্রয়োজন নাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা বলে দিয়েছেন সেটা বলে দিয়েছেন, শেষ কথা। আল্লাহ আযজা ওয়া জাল্লার কথাই চূড়ান্ত। কিন্তু বাস্তবতার নিরিখেও যদি আপনি দেখেন, প্র্যাগম্যাটিক জায়গা থেকেও যদি দেখেন, আপনি দেখবেন আর কোনো কিছু আপনাকে সমাধান দিতে পারবে না। দেখেন, ভারতের ছায়া থেকে বের হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। এখন ভারতের যে ছায়া, এটা থেকে আপনি কিভাবে বের হবেন বলেন? হিন্দুত্ববাদের মোকাবেলা কি দিয়ে করবেন? ভারতীয় আগ্রাসনবাদের মোকাবেলা কি দিয়ে করবেন? জয় শ্রীরাম দিয়ে যখন আপনাকে আক্রমণ করা হবে, তখন আপনি ক্লোন স্লোগান দিয়ে সেটা মোকাবেলা করবেন। এটা ইসলাম ছাড়া কোনো কিছু আপনার সামনে নাই। আপনার এমন কিছু লাগবে যেটা আপনি 47-কে অস্বীকার করতে পারবেন না, আপনি 71-কে অস্বীকার করতে পারবেন না, আপনি 24-কে অস্বীকার করতে পারবেন না। এখন কোন আদর্শ আছে যেটা দিয়ে আপনি এই তিনটাকে একসাথে ধারণ করতে পারবেন এবং রিকনসাইল করতে পারবেন? মুসলিম জাতীয়তাবাদ দিয়ে পারবেন না, কিন্তু সেটা অ্যাকাউন্ট করতে পারবে না, হয় নাই, এটা পসিবল হয় নাই। ইসলাম দিয়ে পারবেন, কারণ মুসলিম জাতীয়তাবাদ একটা সংকর জাতীয় জিনিস, রাইট? এটা পারবে না, ইসলাম পারবে। এটা ইসলাম প্রত্যেকটা জিনিসকে রিকনসাইল করতে পারবে, এখানে কোনো প্রবলেম নাই ইসলামের জায়গা থেকে, এখানে কোনো ইনকনসিস্টেন্সি থাকবে না। সামাজিক যে সংকট, সেকুলার হিউম্যানিজম যে সংকটগুলো তৈরি করছে, যেই সব পশ্চিমা সমাজ, পশ্চিমা পরিবার, পশ্চিমের মানুষ, পশ্চিমের প্রজন্ম আজকে ধ্বংস হয়ে গেছে, কেন? তাদের এই মতাদর্শের কারণেই তো, তাদের মূল্যবোধগুলোর কারণেই তো, তাদের লাইফস্টাইলের কারণেই তো। সেটা দিয়ে আপনি আপনার সমাজের সংকট কিভাবে থামাবেন? মানে বিষ দিয়ে তো চিকিৎসা হয় না। যেই জিনিসে অলরেডি একজন শেষ, নষ্ট হয়ে গেছে, একদম মারা যাচ্ছে সে, সেটা দিয়ে আপনি রোগের উপশম কিভাবে করবেন? এটা সম্ভব না। আপনি জাতিকে ঐক্যবদ্ধ করবেন কি দিয়ে? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশিবাদ বা কিছু একটা, নয়া বন্দোবস্ত, লিবারালিজম, এগুলো দিয়ে তো আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, এটা প্রমাণিত। এগুলো মানে কোনো তাত্ত্বিক কথা না, এগুলো তো বাস্তবতা। এগুলো দিয়ে আপনি বান্দার হক দিতে পারবেন না, এগুলো দিয়ে আপনি আদল এবং ইনসাফ নিশ্চিত করতে পারবেন না। এগুলো দিয়ে তো ভাই আপনি একটা বছর একটা গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে পারেন নাই। এটা দিয়ে আপনি আমাকে সামনে কি দিবেন? এগুলো দিয়ে 50 বছর আপনি কি দিতে পারছেন? কিচ্ছু দিতে পারেন নাই। বারবার এটা প্রমাণিত হয়েছে। আর কত প্রমাণ আপনার কাছে লাগবে? একটা কথা বলা হয় যে insanity is doing the same thing over and over and expecting different results. যে উন্মাদনার সংজ্ঞা হলো একই জিনিস বারবার করা কিন্তু ভিন্ন ফলাফল আশা করা। তা আপনি একই জিনিস কতদিন ধরে করবেন পাগলের মতো, এবং আপনি আলাদা ফলাফল আশা করবেন? আর কতদিন আমরা এইসব জিনিসের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে অসম্মান, লাঞ্ছনা, ব্যর্থতার মধ্যে থাকবো? অমোঘ বাস্তবতা হলো আমাদের সামনে একদিকে হলো ধ্বংস,
আরেকদিকে হলো ইসলামকে আঁকড়ে ধরে, এর বাইরে আর কিচ্ছু নাই। সুলতানি বাংলাদেশে সর্বশেষ এই বাংলা সম্মানিত অবস্থায় কখন ছিল বলেন? সুলতানি আমলে, যেটা ইসলামকে আঁকড়ে ধরে তৈরি হয়ে একটা প্রকল্প ছিল, ইসলামিক এটা একটা প্রজেক্ট ছিল। ইসলামকে আঁকড়ে ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করছেন, হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে তিতুমির এবং আরো অনেকে, আপনারা সবার নাম জানেন। ইসলামের সাথে আমাদের মাটি এবং মানুষ জড়ায় আছে, আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ ইসলামের সাথে জড়ায় আছে। এই অমোঘ বাস্তবতাটা আমরা কতদিন অস্বীকার করব? একমাত্র ইসলামই এই সংকটগুলোর সমাধান দিতে পারবে, একমাত্র ইসলামই আমাদের মরাল অর্ডার দিতে পারবে, একমাত্র ইসলামই আমাদের রাজনৈতিক প্রকল্প দিতে পারবে, একমাত্র ইসলামই একটা নতুন সমাজের বুনিয়াদ দিতে পারবে। এবং ইসলামই পারবে সব মাখলুকের যথাযথ হক নিশ্চিত করতে, সেটা মানুষ হোক, সেটা প্রাণী হোক, সেটা মুসলিম হোক, সেটা অমুসলিম হোক, সেটা বাঙালি হোক, সেটা অবাঙালি হোক, অন্য কোনো এথনিক গোষ্ঠী হোক, সবার যথাযথ হক সেটা ইসলামে দিতে পারবে। আপনি যত অধিকারের কথা বলেন, যত আইনের কথা বলেন, এগুলো দিতে পারে নাই, পারবেও না। তবে ইসলাম যদি আনতে হয় বিপ্লব লাগবে। বিপ্লব কোন অর্থে? বিপ্লব মানে রাস্তা অনেক মানুষ নেমে গেল, সরকার পড়ে গেল, নাকি? না, বিপ্লব মানে হলো ওই পরিবর্তন অর্থে, ওই গন্তব্য অর্থে আপনার বিপ্লব লাগবে। এবং বিপ্লবের অনেকগুলো শর্ত আছে। বিপ্লবের একটা শর্ত হলো কাফেলা দরকার। এমন একটা কাফেলা দরকার যারা কুরবানি করবে, যারা জমি প্রস্তুত করবে, যারা সফল হবার দিনটা দেখবে, এই আশাটা মোটামুটি ছেড়ে দিয়ে সারা জীবন কাজ করে যাবে, যারা ডিসিপ্লিন ভাবে কাজ করবে, ধীরস্থির ভাবে কাজ করবে, এবং তারা নিজেরা সঠিক ইসলামী আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে, এবং তারা সমাজকে ইসলামের দিকে ডাকবে। এবং যেই কাফেলার কাছে একটা প্রকল্প থাকবে, পরিবর্তনের একটা মানচিত্র থাকবে। বিপ্লব চাইলে গণশক্তি লাগবে, জনগণের শক্তিকে কাজে লাগাতে পারতে হবে, মানুষকে মোবিলাইজ করতে পারতে হবে। আর সেটার জন্য হক এবং বাতিলের ভিত্তিতে, আল্লাহর দেয়া নিজাম বনাম গায়রুল্লাহর নিজাম, এই পার্থক্যের ভিত্তিতে সমাজে মেরুকরণ আনতে হবে। গণমানুষের শক্তি তুচ্ছ কিছু না। এই জনগণের শক্তির কারণে এপিসি নাম ছিল, ট্যাঙ্ক নাম ছিল, হেলিকপ্টার নাম ছিল, তারপরে কিন্তু হাসিনা টিকতে পারে নাই। এই জিনিসটা তুচ্ছ কোনো শক্তি না। এত সার্ভেইলেন্স, এত ডিবি হারুন, এত এই সেই, এত কিছু, এত বাহিনী, তারপরে সে টিকতে পারে নাই কেন? এই শক্তির কারণেই তো। এটা আবেগের কথা না, বাস্তবতার কথা বলতেছি। গণমানুষের শক্তিকে যদি কাজে লাগানো যায়, তাহলে ট্রিমেন্ডাস সব জিনিসপত্র অ্যাচিভ করা যায়। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই হিস্ট্রি থেকে। ফ্রেঞ্চ রেভলিউশনের পর যারা বিপ্লবী ছিল, তারা সেনাবাহিনী ভেঙে দিছিল, আগের সেনাবাহিনী ভেঙে দিছে। তারপর তারা সাধারণ মানুষকে দিয়ে একটা সেনাবাহিনী তৈরি করছে। এই সেনাবাহিনী একই সাথে দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ চালাইছে একাধিক জায়গায়। দুইটা বাইরের রাষ্ট্র তাদের আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং তারা আরো নতুন জায়গা দখল করে নিছে। একই সাথে সাইমালটেনিয়াসলি তারা এই জিনিসটা করছে। এটা কোনো ছোট জিনিস না, এটা অনেক বড় একটা অর্জন। বাতিলের জন্য তারা করছে, কুফরের জন্য তারা করছে। সো এটা এই ধরনের একটা শক্তি, যদি মানুষকে প্রপারলি উদ্বুদ্ধ করা যায়, ইউ ক্যান অ্যাচিভ ট্রিমেন্ডাস থিংস। এবং গ্রেট লিডার্স ডু দ্যাট হই, কিন্তু আমাদের দম অনেকক্ষণ থাকে না, আমরা পুরোটা শেষ না করে মাঝখান থেকে উঠে চলে আসি। সো এটা হলো জুলাইয়ের প্রথম ব্যর্থতা, বিপ্লব হয়ে উঠতে না পারার ব্যর্থতা। মানুষ যখন কথা বলে, সাধারণত আমরা পরের ব্যর্থতা নিয়ে কথা বলি, যে সংস্কার হয় না এটা নিয়ে। কিন্তু আমার হাম্বল ওপিনিয়ন হলো যে জুলাইয়ের মূল ব্যর্থতা হলো এটা বিপ্লব হইতে না পারা। কারণ সংস্কারের জন্য এত কষ্ট করতে হয় না, এত মানুষকে আহত হইতে হয় না, এতগুলো ফ্যামিলিকে মানে কুরবানি করতে হয় না, এতগুলো মানুষকে মরতে হয় না, আরো কমে আসলে সংস্কার করা যায়। এটা এত দামি জিনিস না, কিন্তু আপনি অনেক দাম দিচ্ছেন, কিন্তু জিনিস কিনে নিয়ে আসছেন খুব সস্তা। জুলাইয়ের ব্যাপারটা এরকম হয়ে গেছে। সংস্কারের ব্যর্থতার দিকে তাকানো যাক। জুলাই যে বিপ্লব না, এটা আমরা সবাই এখন মোটামুটি বুঝি। অল্প কিছু মানুষ এখনো তর্ক করার চেষ্টা করছে, বাট মোটামুটি সবাই এখন বুঝে যে এটা আসলে বিপ্লব হয় নাই। কিন্তু জুলাইয়ের পরে কোনো সংস্কারও আসবে না, এটা আসলে অনেকের জন্য মেনে নেওয়া কষ্টকর, স্বাভাবিকভাবে কঠিন। এটা সবার একটা আশা ছিল যে জুলাইয়ের পর ইতিবাচক কিছু পরিবর্তন আসবে, কিন্তু সেটা হয় নাই। এবং জুলাইয়ের পরে যে না হওয়ার লিস্টটা অনেক বড়। আমি কয়েকটা জিনিস আপনাদের বলি কি কি হয় নাই জুলাইয়ের পরে। জুলাইয়ের পর যারা জান কুরবান করছেন, যারা আহত হয়েছেন, তাদের রাষ্ট্র স্বীকৃতি আসে নাই, তাদের স্থায়ী পুনর্বাসন আসে নাই, তাদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা এটা নিশ্চিত করা হয় নাই। আগেকার যেসব চুক্তি ছিল ভারতের সাথে বা অন্য কারোর সাথে, যেগুলো দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী, সেগুলো বাতিল করা হয় নাই, সেগুলো সংশোধন করা হয় নাই, নতুন করে এরকম চুক্তি করা হচ্ছে। আওয়ামী লীগের বড় বড় যে নেতা, তাদেরকে ধরা হয় না, এরা খুব সুন্দরভাবে পালায় যেতে পারছে। আওয়ামী লীগের সময় যে অলিগার্ড ছিল, এই যে ব্যবসায়ী, যারা আমি
শাসন থেকে নিজেরা উপকৃত হয়েছে এবং আওয়ামী লীগকেও তারা উপকার করছে, এরা এখন বহাল তবিয়তে আছে। আওয়ামী সুশীল সমাজ, এরা এখন বহাল তবিয়তে আছে, এদের কোনো বিচার হয় নাই, কোনো জবাবদিহিতা হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের কোনো অফিসিয়াল রেকগনিশন আসে নাই। মনে করেন বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় সংবিধান সংশোধনী ঘটছে বিভিন্ন বড় বড় ঘটনার পর, এটাও কিন্তু এখনো হয় নাই, এখানে মানে রেকগনিশন তো আসেই নেই। আচ্ছা, প্রাতিষ্ঠানিক কোনো সংস্কার আসে নাই, গুম খুন ক্রস ফায়ার এগুলো কোনো বিচার হয় নাই। গুম কমিশনের যারা সদস্য তারা নাম ধরে ধরে বলতেছে যে ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এসবি এবং আরো কিছু প্রতিষ্ঠান এরা সিস্টেম্যাটিক্যালি দেশের নাগরিকদের গুম করত, নির্যাতন করত, খুন করত, রাইট? একদম মানে তারা গুম কমিশন যেটাকে সরকার বানাইছে সেখানকার লোক এই কথাগুলো বলতেছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আসে নাই। কোনো প্রতিষ্ঠান, কোনো একটা এজেন্সি বলে নাই যে হ্যাঁ আমরা এই কাজটা করছিলাম, রাষ্ট্রের সেবা করার দায়িত্ব ছিল আমাদের, আমরা রাষ্ট্রের নাগরিকদের সাথে এই কাজটা করছি, এই জন্য আমরা দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। কেউ বলে নাই, শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। যারা ভিকটিম তাদেরকেও এখনো পর্যন্ত কোনো রেকগনিশন হয় নাই। র্যাবের মতো একটা বাহিনী, এটা এখনো বিলুপ্ত হয় নাই এবং হবে বলেও আর মনে হয় না। এটা হলো জুলাইয়ের পর কি হয় নাই সেটার তালিকা। জুলাইয়ের পর কি হয়েছে? দুর্নীতি হয়েছে ব্যাপক, স্বজন প্রীতি হয়েছে ব্যাপক, বিভিন্ন সিদ্ধান্ত চাপায় দেওয়া হয়েছে, দেশ বিরোধী চুক্তি হয়েছে, মেমোরেন্ডাম হয়েছে, বিদেশি সংস্থার অফিস খোলা হয়েছে, জুলাইয়ের চেতনাকে ভেঙে খাওয়া এটা 100 হচ্ছে, চাঁদাবাজি হয়েছে, ছিনতাই হচ্ছে, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে আমাদের মতো মানুষদের হয়রানি করা হচ্ছে, এটা বাকি অন্যদের সাথে পরে হবে আর কি, জঙ্গিবাদের নাটক হচ্ছে। 1 বছরের মাথায় এই হলো জুলাইয়ের অবস্থা, এই হলো সংস্কার না হওয়ার অবস্থা। এই যে বললাম যে সংস্কার হয় নাই, এটা হলো এটা একটা ছোট্ট স্ন্যাপশট, আরো অনেক লম্বা লিস্ট দেওয়া যাবে। তো কেন সংস্কার হয় নাই এটার একটা ইনস্ট্রুমেন্টাল ব্যাখ্যা দেওয়া যায়, মানে কার্যকারণটা ব্যাখ্যা করা যায়। সেটা কি? দেখেন জুলাই কি হয়েছে, আপনি রাষ্ট্রের যেটা কেন্দ্র ছিল ঢাকা শহর, সেই কেন্দ্র থেকে ক্ষমতা দখল করে ফেলছেন, সরকার পড়ে গেছে, তারপর যারা আন্দোলন করতেছিল তারাই ক্ষমতাটা পেয়ে গেছে, রাইট? এখন আপনি যখন হঠাৎ করে শাসন ক্ষমতা হাতে পেয়ে যান, আপনার কি করতে হবে? সরকার পতনের পর একটা প্রশাসনিক শূন্যতা তৈরি হয়, এই শূন্যতাটা কিন্তু পূরণ করতে হবে, খুব দ্রুত পূরণ করতে হবে, তা না হলে কি হবে? অরাজকতা তৈরি হবে। এখন পূরণ করার উপায় দুইটা, ইদার আপনি নতুন বিকল্প কোনো কাঠামো নিয়ে আসবেন, অথবা পুরনো যে কাঠামো আছে সেটার মাধ্যমে আপনি শাসন চালাবেন। কথা বুঝছেন? সরকারের পতন হয়ে গেছে, দেশে কোনো সরকার নাই, এখন আপনার আবার প্রশাসন ফেরত আনতে হবে। এখন আপনি ঈদের বিকল্প একটা কাঠামো নিয়ে আসবেন, অথবা পুরনো প্রশাসনের কাছে ফেরত যাবেন। আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমরা পুরনো প্রশাসনের কাছে ফেরত গেছি। কিরকম পুরনো প্রশাসন? আপনি হাসিনা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন, এরকম পুরনো প্রশাসন, রাইট? সো আপনি বেসিক্যালি ওই সিস্টেমটার উপর নির্ভর করছেন যেটার বিরুদ্ধে আপনি আন্দোলন করছিলেন, যেই সিস্টেমটাকে আপনি উৎখাত করতে চাচ্ছিলেন, ঠিক আছে? এবং শুধু তাই না, গণ অভ্যুত্থানে ক্রুশাল ভূমিকা যারা রাখছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্রুশাল ভূমিকা রাখছে, এটা তো বাস্তব। একইভাবে ছাত্র নেতা যারা, তারা ক্রুশাল ভূমিকা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটা তো বাস্তব। কিন্তু অভ্যুত্থানের পর কি হয়েছে? তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। কিসের প্রতিযোগিতা? মধু খাওয়ার প্রতিযোগিতা, মানে কে কতটা খাইতে পারে এটার একটা প্রতিযোগিতা। আমি আমার নিজের লোক কতটুকু ঢুকাতে পারি এটার প্রতিযোগিতা। আমি কতগুলো সুপারিশ করতে পারি এটার প্রতিযোগিতা। আমি কতটা লবিং করতে পারি এটার প্রতিযোগিতা। সেটা করতে গিয়ে আপনি কি করছেন? আগেকার যে প্রতিষ্ঠানগুলো ছিল, আগেকার যে মানুষগুলো ছিল, আগেকার যে চরিত্র ছিল রাষ্ট্রের, যেটা আপনাকে 15 বছর ধরে বা আরো বেশি সময় ধরে জুলুম নির্যাতন করে যাচ্ছে, সেটাকে আপনি আরো শক্তিশালী করছেন। তো আপনি সংস্কার কিভাবে আশা করেন? সংস্কার আনতে না পারার আরো কিছু কারণ আছে। আপনি উপদেষ্টা পরিষদটা দেখেন, অনেকে এটাকে আদর করে এনজিও উপদেষ্টা পরিষদ বলে মনে হয়, মানে মন্ত্রিসভা এটা ভর্তি হলো এনজিও লোক দিয়ে। এই উপদেষ্টা পরিষদের দুইটা বৈশিষ্ট্য আছে, ইন্টারেস্টিং বৈশিষ্ট্য। এক, এটা ভর্তি এনজিও লোক দিয়ে। দুই, এটার সাথে 1/11 সময় যে উপদেষ্টা পরিষদ, এটা কোনো মৌলিক পার্থক্য নেই। দুটোই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এনজিওদের আনুগত্য কাদের প্রতি হয় বলেন? কোন এনজিওর আনুগত্য কোনো নির্দিষ্ট দেশের প্রতি হয় না, কোনো ধর্মের প্রতি হয় না, কোনো আদর্শের প্রতি হয় না, কোনো জনগোষ্ঠীর প্রতি হয় না। তাদের আনুগত্য হয় গ্লোবালিস্টদের প্রতি, তাদের আনুগত্য হয় পশ্চিমের প্রতি। সহজ ভাষায় তাদের যে ইমান আকিদা, তাদের যে তেহজিব যদি কিছু থাকে, তাদের ইমান আকিদা তেহজিব তেমজিব কি আপনার সাথে মিলে নাকি? মিলে না। সে কি আপনার স্বার্থের জন্য কাজ করে নাকি? করে না। সে সারা জীবন বাইরের এজেন্ডা নিয়ে কাজ করে গেছে। চিন্তাগতভাবে, দর্শনগতভাবে, আর্থিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এরা তো ওদের সাথে যুক্ত, আপনার সাথে যুক্ত না। সো তারা যদি একটা দেশের ক্ষমতায় আসে, তারা কাদের পারপাস সার্ভ করবে? অবশ্যই তারা পশ্চিমের পারপাস সার্ভ করবে, আপনার পারপাস সার্ভ করবে না।
সো এটা হলো একটা সমস্যা। 2 নম্বর দেখেন 111 যে উপদেষ্টা পরিষদ সেটার সাথে এটার মৌলিক পার্থক্য কি বলে? আমি একটা পার্থক্য পাই, সেটা হলো এখানে ছাত্র উপদেষ্টা আছে, আমি আর কোনো মৌলিক পার্থক্য দেখি না। একই ধরনের লোক, ইনফ্যাক্ট একই লোকই আছে, একজন লোক আছে যিনি 111 ছিল, এখন এখানেও আছে উপদেষ্টা পরিষদে। তো 111 সরকারটা কি খুব ভালো সরকার ছিল? এই সরকার কি করছে? এটাই তো -2 যে ফর্মুলা, এটাই তো এটা নিয়ে আসছিল। এরাই তো আওয়ামী জাহিলিয়াত কায়েম করে দিয়ে গেছে নাকি? 111 সরকারই তো শেখ হাসিনার কাছে ক্ষমতা দিয়ে গেছে, শেখ হাসিনা ক্ষমতা পার 1-2 মাসের মধ্যে পিলখানার ঘটনা করছে। তো ওই হলো আপনার মন্ত্রিসভার অবস্থা। আপনি এখান থেকে কি সংস্কার আশা করবেন? আপনি প্রধান বানাইছেন এমন লোককে, এই পুরো সরকারের প্রধান বানানো হয়েছে এমন এক লোককে যেটা হলো গ্লোবালিস্টদের চোখের মণি, কুইন্টেসেনশিয়াল এনজিও লবির লোক। 15 বছরে যার কোনো ভূমিকা নাই, এই যে জুলুম অত্যাচার হয়েছে মানুষের পক্ষে, কমের পক্ষে, জমিনের পক্ষে, তার কোনো ভূমিকা নাই। এই কথাগুলো অনেকে বলে না, সবাই খারাপ, কিন্তু যে হাসিনার সময় ছিল না সবাই খারাপ কিন্তু আম্মু ভালো, তো এখন ওইরকম একটা ব্যাপার আছে আর কি। তো বাস্তবতা কি দেখেন, আপনি এমন একজন মানুষকে এসে বসাইছেন যার মানে সে কুইন্টেসেনশিয়ালি এনজিও লবির লোক। কেন? কারণ বিকল্প নাই। আবারও সেম লজিক, হাসিনার বিকল্প ছিল না, এখানেও কোনো বিকল্প নাই। কারণ আপনার মধ্যে ওই কনফিডেন্সটা নাই যে আপনি যে গণঅভ্যুত্থান করে হাসিনাকে সরাইতে পারছেন কিন্তু আপনি দেশ চালাইতে পারবেন না। এই কনফিডেন্সটা আমাদের মধ্যে ছিল না বা দেশের মানুষের মধ্যে ছিল না। আচ্ছা, সংস্কার কমিশন, আপনি সংস্কারের জন্য কিছু কমিশন বানাইছেন। এই কমিশনে কারা আছে? এই কমিশনে আছে হলো ওই লোকরা, ওই সেকুলার প্রগতিশীল জমিদার ক্লাসের লোকরা যারা গত 50 বছর ধরে আমাদের দেশের ইতিহাসের বয়ান ঠিক করছে, আমাদের দেশের সমাজের বয়ান ঠিক করছে, সংস্কৃতির বয়ান ঠিক করছে, রাজনীতির বয়ান ঠিক করছে। এরাই তো, এদেরকেই আপনি সংস্কার কমিশনে নিয়ে আসছেন। এবং এই গোষ্ঠীটা স্পেকটাকুলারলি ব্যর্থ, এরা আগাগোড়া ব্যর্থ একটা গোষ্ঠী। 5টা দশক ধরে এরা একটা ফাংশনিং স্টেট বানাইতে পারে নাই, এটা একটা কার্যকর রাষ্ট্র বানাইতে পারে নাই। 50 বছরের বেশি সময় ধরে তারা একটা ফাংশনিং সোসাইটি তৈরি করতে পারে নাই। 24-এর পরেও পারে নাই, পারবেও না, কারণ এদের দ্বারা এটা হবে না। ওই যে বলে না যে সবাইকে দিয়ে এই করা যায় না, মানে আপনি গরু দিয়ে তো ঘোড়ার কাজ করাইতে পারবেন না, ছাগল দিয়ে তো ঘোড়ার কাজ করাইতে পারবেন না। সো ওই জিনিসটা আর কি হচ্ছে। কিন্তু তবু বারবার আপনি এদেরকেই নিয়ে আসতেছেন। দেখেন 90-এর দশকে, 90-এর গণঅভ্যুত্থানের পর যখন তত্ত্বাবধায়ক সরকারগুলো আসতো তখন সেগুলোর উপদেষ্টা কারা হইতো? এই শ্রেণীর লোকেরা। 111-এর পর কারা হলো? এই শ্রেণীর লোকেরা। এখনো একই শ্রেণীর লোকেরা। তা আপনি একই জিনিস থেকে বারবার আলাদা জিনিস, আলাদা রেজাল্ট কিভাবে আশা করেন? আরো অনেকগুলো কারণ এখানে আছে। ফর এক্সাম্পল, আমাদের দেশে অনেক কথা এখন হয় যে মুজিববাদ উৎখাত করতে হবে, মুজিববাদ দমন করতে হবে, কিন্তু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কথা হয়তো বা বলতেছেন, কিন্তু যেই সাংস্কৃতিক গোষ্ঠী বা যেই সুশীল সমাজ বা যেই বুদ্ধিভিত্তিক ভিত্তিটা ক্রমাগত আওয়ামী জাহেলিয়াতের বৈধতা দিয়ে গেছে এবং যেটা বারবার আওয়ামী লীগের বয়ানটাকে ফেরত নিয়ে আসে, সেটার বিরুদ্ধে আপনি কিছু করেন নাই। বরং আপনি কি করছেন, এই যে জুলাইয়ের বয়ান গিয়ে আপনি দিয়ে আসছেন কারণ বাজারে, রাইট? সো তাতে আবারও আপনি এখানে সংস্কারটা কিভাবে করবেন? আরেকটা বিষয় হলো যে দেখেন, রাষ্ট্রের ধর্ম হলো সে বদলাইতে চায় না, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বদলাতে চায় না। এখন রাষ্ট্রকে বদলাতে হয় কিভাবে? চাপ দিয়ে। জনগণ রাষ্ট্রকে চাপ দিবে কিভাবে? জনগণের সংখ্যাকে কাজে লাগায়, তাই তো? কিন্তু এই জিনিসটাকেও জুলাইয়ের পরে ডিলেজিটিমাইজ করা হয়েছে, কি বলে? মব বলে। যেই শক্তিটার কারণে আপনার জুলাই হয়েছে, যেটার কারণে মানুষ আইন ভেঙে রাস্তায় নেমে আসছে পরিবর্তনের জন্য, এটাই তো, এটার কারণে তো জুলাই হয়েছে। কিন্তু ওই জিনিসটা যখন একবার আপনি ক্ষমতায় চলে গেছেন তখন আপনি ওটাকে মব বলা শুরু করছেন, যার ফলে কি হয়েছে, আপনার পায়ের তলায় এখন আর মাটি নাই, আপনি এখন আর কোনো পরিবর্তন করতে পারবেন না। কারণ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো অনেক শক্তিশালী, সেগুলোর সামনে আপনি গিয়ে কথা বলে লাভ নাই, আপনার একটা সমান শক্তি দাঁড় করাইতে হবে। সেই শক্তিটা আপনি পাবেন জনগণের কাছ থেকে, কিন্তু ওটাকে আপনি ডিলেজিটিমাইজ করছেন মব বলে। সাথে জুলাইয়ের ব্যর্থতার একটা বড় কারণ হলো দুর্নীতি, ব্যাপক দুর্নীতি। এপিএস এর দুর্নীতি, বাপের দুর্নীতি, ভাইয়ের দুর্নীতি, প্রতিদিন নতুন নতুন দুর্নীতির খবর। দুর্নীতি এমনিতেই খারাপ, কিন্তু এখানে একটা অন্য ব্যাপার ঘটছে, সেটা হলো মানুষের মধ্যে একটা মানে মানুষের মনটা ভেঙে গেছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ যাদের উপর ভরসা করছে যে এ খারাপ ও খারাপ এ খারাপ, কোনো কিছু দিয়ে হচ্ছে না, আচ্ছা শেষ পর্যন্ত একটা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন হলো, হাসিনা গেল, তো যারা এটা করছে তাদের প্রতি একটা আশা ছিল সবার যে ঠিক আছে ওরা ভালো কিছু একটা করবে। যখন দেখলে এরাও মানে ওই যে খাওয়ার পার্টি খেয়ে যাইতেছে, তখন এটা মানুষের মধ্যে মনোবলটা মানে মনটা ভেঙে যায় বেসিক্যালি। আরো
এইখানে তো লাগানো যায় ভাই। হ্যাঁ না বাঁকা করে না না এটা এইখানে লাগা বাঁকা করে দিন না, সোজা করে দিতে হবে। এইখানে লাগালে চলবে। আচ্ছা আমি লাগাচ্ছি, ঠিক আছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান। আম্মা বা'দ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাই খুব টায়ার্ড মনে হচ্ছে, আমি নিজে খুব টায়ার্ড। আপনাদের সবাইকে শুকরিয়া, আপনারা এতক্ষণ অপেক্ষা করেছিলেন। আজকে আপনারা অনেক কথা শুনছেন, আমাদের চাইতে আরো গুরুত্বপূর্ণ অনেক কথা চলে আসছে। আসলে মনে করেন আমরা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বা এই ধরনের কথাটা বলতে পারি, বাট একদম কষ্টের থেকে যে কথাগুলো আসে সেগুলোর ওজনটা অন্যরকম হয়। তো এই কথাবার্তা আপনারা অলরেডি শুনে ফেলছেন। তা আমার কথা হয়তো বা কিছুটা পুনরাবৃত্তি হবে। আর আমি নানা ব্যস্ততার কারণে আসলে একেবারে প্রিপারেশন নিতে পারি নাই, আমি দেখে দেখে পড়ে যাবো আর কি। এই জন্য আগে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আবার আলোচনা ওই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আজকে সবাই কথা বললেন, যে জুলাইয়ের সাফল্য এবং ব্যর্থতা, এটা নিয়েই কথা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা গল্প দিয়ে শুরু করি। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ক্রসিং দ্য রুবিকন। এটার মানে হলো এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত যেটা একবার হয়ে যাবার পর এখান থেকে ফেরত আসা যায় না। এমন কোনো ঘটনা যেটা ঘটার পর আর ফেরার কোনো সুযোগ থাকে না, এটাকে বলা হয় ক্রসিং দ্য রুবিকন। এই প্রবাদ কিভাবে তৈরি হলো সেটার একটা ব্যাক স্টোরি আছে, সেটার পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হলো, ইটালিতে একটা ছোট নদী ছিল। নদীটা খুব সাধারণ, সব দিক থেকে খুব সাধারণ নদী, কিন্তু একটা বিশেষত্ব ছিল। বিশেষত্ব হলো এটা রোমান যে রিপাবলিক ছিল সেটা সীমারেখা ছিল। যদি এই নদী কেউ পার হইতো তাহলে এটার মানে হলো সে রোমের বিরুদ্ধে বিদ্রোহ করছে। এবং রোমের আইন মতে কোন রোমান জেনারেল এই নদী পার হইতে পারতো না। তো খ্রিস্টপূর্ব 49 সালে রোমের বিখ্যাত একজন জেনারেল ছিলেন জুলিয়াস সিজার, আপনার নাম শুনছেন। জুলিয়াস সিজার সেই ফ্রান্স, তখন নাম ছিল গল, সেটা বিজয় করছেন। বিজয় করে সেনাবাহিনী নিয়ে আসতেছেন। উনি এসে এই নদীর সামনে দাঁড়াইলেন। উনি জানেন যে এই নদী যদি পার হন তাহলে এসপার ওসপার, হয় উনি ক্ষমতা দখল করবে রোমের, অথবা মৃত্যু হবে। ঠিক আছে, অনেক বড় দানের খেলা আর কি। তো সিজার ক্ষমতা দখল করতে চাচ্ছিল। তো উনি ওই সময় ওখানে থেমে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন যে দ্য ডাই ইজ কাস্ট, ইংরেজিতে বলে আর কি, যে চাল দেওয়া হয়েছে, এখন আর ফেরার কোনো সুযোগ নাই। এরপর সিজার সেনাবাহিনী নিয়ে নদী পার হইলেন। তারপর একটা ইতিহাস, তিনি রোমের ক্ষমতা দখল করলেন এবং রোমের যে রিপাবলিক ছিল সেটার পতন হলো, রোমান সাম্রাজ্য শুরু হলো, রোমান এম্পায়ার যেটা, সেটা শুরু হলো। আমরা যে পড়ি আর রোম হোলি বাতর রোম, এই যে রোমান সাম্রাজ্য। আচ্ছা, তো সেই থেকে এই যে নদী পার হয়ে যাওয়া, এটা থেকে প্রবাদ বাক্যটা আসছে, ক্রসিং দ্য রুবিকন, কারণ ওই নদীর নাম ছিল রুবি। ঠিক আছে, তো এটার মানে হলো এমন কোন সিদ্ধান্ত, এমন কোন ঘটনা, এমন কোন কাজ যেটা যদি একবার হয়ে যায় এটা থেকে আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না, অনিবার্য একটা ব্যাপার। এই কথাগুলো কেন বললাম, কারণ জুলাই 2024 আমাদের জাতির জন্য, এই মাটির জন্য, এই কপ এবং জমিনের জন্য এই ধরনের একটা ইভেন্ট। অন জুলাই 2024 we crossed the Rubicon. আমরা একটা লাইন পার করে আসছি, আমরা একটা সীমারেখা পার করে আসছি, যেটা থেকে আর ফেরার কোনো সুযোগ নাই। ওই সময়টা যখন বিশেষ করে কারফিউ দেওয়ার আগে অনেকের সাথে কথা হচ্ছিল, অনেক আলাপ হচ্ছিল, সেখানে বারবার একটা কথা আমি বলতেছিলাম, সেটা হলো যে উই হ্যাভ ক্রসড দ্য লাইন। কিছু একটা ঘটে গেছে, এটা কত 17-18 তারিখের কথা, যে এমন কিছু একটা ঘটে গেছে, আমরা তো বুঝতেছি না, কিন্তু এটার আগের মতো হবে না। কারণ অনেকের মধ্যে অনেক প্রশ্ন ছিল না, যে এই যে আন্দোলন হচ্ছে, আগেও তো আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন হয়েছে, সড়ক আন্দোলন হয়েছে, মোদী বিরোধী আন্দোলন হয়েছে, কোনো লাভ তো হয় নাই। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে না, আমরা অদৃশ্য কিছু একটা পার হয়ে আসছি, এবং কারফিউর পর যেটাই হোক, হয়তোবা আন্দোলন দমন হবে, হয়তোবা আন্দোলন চলবে, যাই হোক, আলটিমেটলি এটা আগের অবস্থায় ফেরত যাবে না, এটা আমার কাছে খুব মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ আন্দোলন ব্যর্থ হয় নাই, সেই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে এবং হাসিনার পতন হয়েছে। তো এই গল্পটা আমি কেন শুরু করলাম, কারণটা হলো যে জুলাই আসলেই আমাদের জন্য ওই ধরনের একটা মোমেন্ট, এই কমের জন্য, এই জাতির জন্য এটা আসলে
একটা ক্রসিং দ্য রুবিকনের মতো মোমেন্ট, যেখানে পরে আপনি আর ফেরত যেতে পারবেন না। জুলাইয়ের সাফল্যগুলো আগে একটু বলি, সাফল্যের ব্যর্থতার আলোচনা যেহেতু। জুলাইয়ের সাফল্য হলো যে হাসিনার আমলে অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু অন্য আন্দোলনগুলো যেখানে ব্যর্থ, জুলাই সেখানে সফল হয়েছে। দেখেন, হাসিনার আমলে হেফাজতে ইসলামের আন্দোলন হয়েছে 2013 সালে, 2014 সালে নির্বাচনের সময় বিরোধী দলের আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, প্রথম কোটা আন্দোলন হয়েছে, মোদি বিরোধী আন্দোলন হয়েছে, 23 সালে আবার বিরোধী দলগুলো ছিল। কিন্তু এই প্রত্যেকটা আন্দোলনকে হাসিনা দমন করতে পারছিল, জুলাইকে পারে নাই। আগের আন্দোলনগুলোর ক্ষেত্রে দেখবেন সমাজের নির্দিষ্ট কিছু অংশের মানুষ অংশগ্রহণ করছে, যেমন মনে করেন জুলাইয়ের আন্দোলন, হেফাজতে ইসলামের আন্দোলন যেটা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তুল্লাব যারা, তারা বেশি অংশগ্রহণ করছেন, ধর্মপ্রাণ মানুষ তারা অংশগ্রহণ করছে। রাজনৈতিক দলগুলোর আন্দোলন, সেখানে রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থক অংশগ্রহণ করছে। নিরাপদ সড়ক আন্দোলন, সেখানে মনে করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরা বেশি করছে। এরকম এক একটাতে অল্প কিছু গোষ্ঠী অংশগ্রহণ করছে। জুলাই এ জায়গাতেও ডিফারেন্ট। জুলাই দেখেন সবাই একসাথে আন্দোলন করছে, এবং এটা একটা নজিরবিহীন ঐক্য ছিল, অন্তত আমি আমার লাইফে দেখি নাই যে এই ধরনের একটা আন্দোলনে সবাই একসাথে আসছে, আমি এখনো পর্যন্ত এটা দেখি নাই। এবং বাংলাদেশের একজন বিখ্যাত বামপন্থী ইতিহাসবিদ আছেন, তাত্ত্বিক আছেন, বদরুদ্দিন ওমর, উনি সম্ভবত 2 তারিখই বা 3 তারিখ সম্ভবত বলছিল যে 1952 সালের পর এরকম আর কোনো গণঅভ্যুত্থান এখানে হয় নাই, মানে 52 সাল থেকে, পর না, 52 সাল থেকে 2024 পর্যন্ত এটা সবচেয়ে বড় ব্যাপক গণঅভ্যুত্থান। সো এগুলো জুলাইয়ের সাফল্য, যে সাফল্যগুলো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এড়ায় যাওয়ারও কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখা জরুরি যে আগের যে আন্দোলনগুলো ছিল এগুলোর একটা ভূমিকা আছে। এই আন্দোলনগুলোর কারণেই জুলাই সম্ভব হয়েছে। আগের আন্দোলনগুলোতে যে দমন পীড়ন হয়েছে, যাদের উপর দমন পীড়ন হয়েছে, সবার মধ্যে একটা জেদ ছিল না, সবার একটা কষ্ট ছিল না, এরা সবাই জুলাই তখন আবার নামছে। সো 15 বছরের লড়াই সংগ্রাম, এই আন্দোলনের যে প্রেক্ষাপট, এইটার কারণেই জুলাইটা সম্ভব হয়েছে, এটাও একটা বাস্তবতা। তো এই কারণে এটা যেমন সত্য যে অন্য আন্দোলনগুলো যেখানে ব্যর্থ সেখানে জুলাই সফল, একইভাবে এটাও সত্য যে জুলাই হলো এই অন্য আন্দোলনগুলোর এক ধরনের ফসল। এটা জুলাইয়ের একটা সাফল্য। জুলাইয়ের আরেকটা সাফল্যের কথা বলি, সেটা হলো জুলাইয়ের ফলে বাংলাদেশের ইতিহাসের যে গতিপথ, এটা পারমানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। জুলাইয়ের ফলে আওয়ামী জাহিলিয়াতের পতন ঘটছে। আওয়ামী জাহিলিয়াতের উৎখাত হয় নাই, উৎখাত মানে একটা জিনিস মূল সহ উঠে ফেলা, এটা হয় নাই, কিন্তু পতন ঘটছে। হাসিনা বাংলাদেশ ভারতের একটা করদ রাজ্যে পরিণত হয়েছিল, সেই জায়গা থেকে আমরা কিছুটা ফেরত আসতে পারছি। এবং 71-এর একটা আওয়ামী বয়ান, একটা ভারতীয় বয়ানের নিচে আমাদেরকে চাপা দেওয়া হয়েছিল, সেই চাপা পড়া অবস্থা থেকেও আমরা কিছুটা বের হয়ে আসতে পারছি। সো জুলাই গণঅভ্যুত্থান একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, এবং আমি মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের প্রতিরোধ। জুলাই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের একটা গণঅভ্যুত্থান। তবে জুলাইয়ের সমস্যা যেখানে শুরু, সেটা হলো যে জুলাই অসম্পূর্ণ, এটার কাজটা শেষ হয় নাই। এবং জুলাই নিয়ে যত সমস্যা আছে, যতগুলো ব্যর্থতা নিয়ে আমরা আলোচনা করি, যতগুলো হতাশা নিয়ে আমরা আলোচনা করি, যতগুলো দুঃখ নিয়ে আমরা আলোচনা করলাম সারাদিন হলো, এই সবগুলোর কারণ হলো এটাই যে জুলাই আসলে অসম্পূর্ণ। দেখেন, লড়াই কখনো মাঝপথে শেষ করা যায় না, খেলার মাঠ থেকে হঠাৎ করে উঠে আসা যায় না, খেলা শেষ করে আসতে হয়। মনে করেন আপনি একটা সেতু বানাচ্ছেন, একটা ব্রিজ বানাচ্ছেন, এই ব্রিজটা আপনার শেষ করতে হবে। তো আপনি একটা ব্রিজ অর্ধেক বানাইছেন, এটা দিয়ে আপনি কই যাবেন? কোথাও না, ব্রিজ টু নোওয়্যার, এটা দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। সো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ পুরোপুরি শেষ করতে হয়, অর্ধেক করে রেখে দেওয়া যায় না। মনে করেন কারো শরীরে টিউমার আছে, আপনি টিউমার কেটে ফেলবেন, পুরোটা ফেলতে হবে, কিন্তু শেকড় সহ। আপনি অর্ধেক ফেলছেন, অর্ধেক রেখে দিয়েছেন, এটা অর্থ কি? এটা ওষুধটা আবার ফেরত আসবে। তো এই জিনিসটা জুলাইয়ের ক্ষেত্রে হয়েছে, যে জুলাইয়ের কাজটা অর্ধেক রেখে আমরা চলে আসছি, যার কারণে এই সমস্যাগুলা হচ্ছে। সো জুলাইয়ের যে ব্যর্থতা, এটা এই কারণে, অসম্পূর্ণতার কারণে। এবং মোটা দাগে এই ব্যর্থতাটাকে 2 ভাগে ভাগ করা যায়, আমি 2 ভাগে ভাগ করি আর কি। একটা হলো জুলাইয়ের বিপ্লব হতে না পারার ব্যর্থতা, যে সবাই জুলাই বিপ্লব বলে, এটা আসলে জুলাইয়ের ব্যর্থতা, জুলাই বিপ্লব হইতে পারে না, এটা একটা বড় ব্যর্থতা। আরেকটা যে ব্যর্থতা, সেটা হলো সংস্কারের ক্ষেত্রে ব্যর্থতা।
যে জুলাইয়ের পরে কিছু পরিবর্তন আসার কথা ছিল, কিছু সংস্কারের কথা ছিল, সেগুলো হয় নাই। এই দুটোই আসলে মোটা দাগে ব্যর্থতা। আমরা একটা একটা করে একটু কথা বলি। প্রথম ব্যর্থতা, জুলাই বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান। জুলাইয়ের বিপ্লব হওয়ার সুযোগ ছিল, সে হতে পারে না, এটা একটা গণ অভ্যুত্থান। এই কথাটা আমি অনেক আগে বলছিলাম, 8-9 তারিখ বলছিলাম গত বছরে। তো ওই সময় অনেকের কাছে এটা পছন্দ হয় নাই, অনেকে নানা ধরনের যুক্তি দেওয়ার চেষ্টা করছিল যে না এটা আসলে গণ অভ্যুত্থান, সরি বিপ্লব, বাট না এটা আসলে বিপ্লব হয় নাই, এটা গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই যে আপনি যে জিনিসটা বিপ্লব না এটাকে বিপ্লব মনে করছেন, এটার ফলে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? যে আপনার একটা আত্মতৃপ্তি কাজ করছে, বিপ্লব তো হয়ে গেছে, যা করার দরকার ছিল এটা তো হয়ে গেছে। তখন আপনি কি করছেন? আপনি আর কাজ করেন নাই, যে কাজগুলো করা জরুরি ছিল সেই কাজগুলো তখন আর করা হয় নাই। তো যেই ঐতিহাসিক সুযোগটা আমাদের সামনে আসছিল সেই সুযোগটা কাজে লাগানো সম্ভব হয় নাই। বাংলায় একটা প্রবাদ আছে যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তো ওই সময় কিন্তু চলে গেছে, যে জিনিসপত্রগুলো করা সম্ভব ছিল এখন আর কিন্তু এটা করা সম্ভব না। সো এই যে আপনি জুলাইকে বিপ্লব মনে করছিলেন বা মানুষ মনে করছিল, এটা একটা বড় সমস্যা হলো এটা যে সঠিক সময়ে সঠিক কাজগুলো করা যায় নাই। তো এই যে কনফিউশনটা, এটা যে আসলে বিপ্লব না কিন্তু আমরা বিপ্লব বলতেছি, এটা কেন হইলো? এই এই মানে দ্বিধাদ্বন্দ্বটা কেন হলো, এই বিভ্রান্তি কেন হলো? এটার কারণটা হলো যে আমাদের একটা স্বভাব আছে যে আমরা একটা জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি কিন্তু আমরা জিনিসটা নিয়ে জানতে পছন্দ করি না। আমরা কোনো জিনিস জানার, ভালো মতো বোঝার চেষ্টা করি না, ভালোভাবে জানার চেষ্টা করি না, আমরা আবেগকে বেশি প্রাধান্য দিই। সো আমরা মনে করেন বিপ্লব বিপ্লব এই কথাটা অনেক বলি, জব করতে পছন্দ করি, কিন্তু বিপ্লব আসলে কি, এই জিনিসটা আসলে কি সেটা আমরা জানার চেষ্টা করি না। দেখেন বিপ্লব কি, আমি খুব সহজে আপনাদেরকে বলি। বিপ্লব হলো সিম্পলি দুটা জিনিস, ঠিক আছে? দুটা জিনিস। একটা হলো বিপ্লব একটা ফেনোমেনা, একটা ঘটনা। বিপ্লব একটা ইভেন্ট, একটা নির্দিষ্ট ধরনের ঘটনা। আর 2 নাম্বার হলো বিপ্লব হলো একটা নির্দিষ্ট ধরনের পরিবর্তন। বিপ্লব একটা নির্দিষ্ট ধরনের ইভেন্ট, ফেনোমেনন, এবং বিপ্লব একটা নির্দিষ্ট ধরনের পরিবর্তন। বিপ্লব নিয়ে অনেক একাডেমিক লেখালেখি আছে, মোটা মোটা বই আছে শুধুমাত্র বিপ্লব নিয়ে। বিপ্লব কেন হয়, কিভাবে হয়, কি কি পদ্ধতিতে হয়, বিপ্লবের পর কি কি হয়, মাঝখানে কি কি হয়, মোটা মোটা বই আছে, অনেক বই আছে। সেগুলোর আলোকে যদি আমি সংজ্ঞা দেই তাহলে বিপ্লবের দুটো ধরন আছে। একটা হলো রাজনৈতিক বিপ্লব, একটা হলো সোশ্যাল রেভলিউশন, সামাজিক বিপ্লব বা সমাজ বিপ্লব। রাজনৈতিক বিপ্লব হলো যখন একটা রাষ্ট্রের কাঠামো এবং শাসন ব্যবস্থা বদলায় যায়, এটা হলো রাজনৈতিক বিপ্লব। সমাজ বিপ্লব কি? সমাজ বিপ্লব হলো রাষ্ট্রের কাঠামো বদলাবে, শাসন ব্যবস্থা বদলাবে, সমাজের মূল বুনিয়াদ বদলায় যাবে, সমাজের মানুষের যে মূল্যবোধ, জীবনবোধ, জীবনের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি, এটাও বদলায় যাবে। সো আমরা সাধারণত মনে করি যে সমাজ বিপ্লব হলো নিচে, রাজনৈতিক বিপ্লব হলো উঁচুতে। বাট আপনি যদি একাডেমিক আলোচনায় যান তাহলে দেখবেন রাজনৈতিক বিপ্লবের চেয়ে সমাজ বিপ্লবের মাত্রা অনেক বেশি। আমি এটাকে সহজ এক্সাম্পল দিয়ে বলি। আগে আমি একবার চেয়ারের এক্সাম্পল দিয়েছিলাম, এবার আমি বাড়ির এক্সাম্পল দিই। মনে করেন একটা বাড়ি আছে, এই বাড়ির চাবিটা বদল হয়েছে। আগে ওনার কাছে চাবি ছিল, এখন আরেকজনের কাছে চাবি, মালিকানা বদল। এটা হলো ক্ষমতা পরিবর্তন। এই বাড়ির রং বদলায় ফেলছেন, টাইলস বদলায় ফেলছেন, প্লাম্বিং চেঞ্জ করছেন, রেনোভেশন করছেন, এটা হলো সংস্কার। আপনি বাড়িটা ভেঙে নতুন একটা বাড়ি তৈরি করছেন, এটা হলো রাজনৈতিক বিপ্লব। আপনি বাড়ি ভাঙছেন, ফাউন্ডেশন চেঞ্জ করে ফেলছেন, জমির নিচে যেটা আছে ওটাও বদলায় ফেলছেন, তারপর নতুন ফাউন্ডেশনে নতুন কাঠামোতে একটা জিনিস তৈরি করছেন, এটা হলো সমাজ বিপ্লব। জুলাই কি হয়েছে? জাস্ট ক্ষমতা পরিবর্তন হয়েছে, সংস্কারটাও প্রপারলি হয় নাই। কিন্তু এটাকে আমরা বিপ্লব বলে প্রচার করে আসছি, যেটা একটা উইশফুল থিঙ্কিং এবং ডেঞ্জারাস ডিলিউশন। আরেকটা ব্যাপার বলি, এখানেও আমাদের অনেকের ভুল ধারণা থাকে। অনেকে মনে করে বিপ্লব হলো একটা পদ্ধতি, আমরা যেটা বলি মানহাজ। অনেকে মনে করে বিপ্লব হলো একটা মানহাজ। না, এটা কোনো পদ্ধতি না। অনেকে মনে করে যে অনেক মানুষ রাস্তায় নেমে আসবে, রাস্তায় নেমে আন্দোলন করবে, সরকার পড়ে যাবে, এটা মানে হলো বিপ্লব। এটা বিপ্লব না, এটা গণ আন্দোলন, এটা গণ অভ্যুত্থান বলতে পারেন আপনি, কিন্তু এটা বিপ্লব না। বিপ্লব হইল একটা, আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন সফরের কথা। সফরে 3টা জিনিস থাকে, মুসাফির থাকে, একটা গন্তব্য থাকে, আর একটা বাহন থাকে, রাইট? এখন বিপ্লবটা হলো গন্তব্য, ফাইনালি যে জায়গায় আপনি যেতে চাচ্ছেন, যে ধরনের পরিবর্তন আপনি আনতে চাচ্ছেন, এটা হলো বিপ্লব। আপনার বাহনটা হলো আন্দোলনের কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি, সেটা গণঅভ্যুত্থান হতে পারে। আর মুসাফিরকে জনগণ বা জাতি। তো জাতি ওই গন্তব্যে পৌঁছাতে চাচ্ছে একটা নির্দিষ্ট বাহনের মধ্য দিয়ে। এখন সেই বাহন এক এক সময় এক এক রকম হতে পারে।
তো ট্রেন কি করে, ট্রেন দেখেন, চিন্তা করেন, ট্রেন কিন্তু এক একটা স্টেশনে থামে। ঢাকা থেকে চিটাগং আপনি যাবেন, এই ট্রেন কিন্তু অনেকগুলো স্টেশনে থামতে থামতে ফাইনালি গিয়ে চিটাগংয়ে যায়, রাইট? সো আমাদের যে আন্দোলনের মানে বাহনটা, সেটার অবস্থা কি হয়েছে, এটা প্রথম স্টেশনে থেমে গেছে, যেটা হলো ক্ষমতা পরিবর্তন, সরকার পতন। এটা একদম প্রথম স্টেশন। এটা আপনি আর একটু পার হন, তারপর হয়তো আসবে রাষ্ট্রের সংস্কারের স্টেশন। আরেকটু যদি যান, তখন আপনি আসবে সাংবিধানিক পুনর্গঠন বা ওই যে নয়া রিপাবলিক কায়েম করা, আপনারা এই কথা নিশ্চয়ই শুনছেন। এবং ফাইনালি একদম লাস্টে গিয়ে যেই গন্তব্য, যে স্টেশন, সেটা হলো বিপ্লবের স্টেশন, যখন আপনি আইনি কাঠামো, সমাজ কাঠামো, শাসন কাঠামো সবকিছু বদলায় ফেলতে পারছেন। তো জুলাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, এই যে বাহন যেটা, এটা প্রথম স্টেশনে থেমে গেছে, শেষ, আর আগায় নাই। এই কারণে আপনি সরকার পতন পাইছেন, এই কারণে আমাদের এত হতাশা, এই কারণে এত দুঃখ, এই কারণে শহীদদের পরিবার তাদের এখনো রেকগনিশন পায় নাই, এই কারণে এটা হয় নাই, ওটা হয় নাই, সেটা হয় নাই। বুঝতে পারছেন? সো এখানে আরেকটা কথা মাথায় রাখেন, যে এই যে আপনি গন্তব্যে পৌঁছাবেন, যে কোনো গন্তব্যে পৌঁছানোর অনেক ধরনের বাহন থাকে। আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, আপনি গাড়িতে যেতে পারবেন, প্লেনে যেতে পারবেন, ট্রেনে যেতে পারবেন, হেঁটেও যেতে পারবেন যদি চান, রাইট? একইভাবে আপনি যদি বিপ্লবের গন্তব্যে যেতে চান, বিভিন্ন ধরনের বাহন আপনি ব্যবহার করতে পারবেন। গণঅভ্যুত্থান এটার মধ্যে একটা বাহন, একমাত্র বাহন না। এখন আপনি কোন বাহন গ্রহণ করবেন, এটা নির্ভর করবে আপনি যেই জায়গায় আছেন, সেই ভূখণ্ডের বাস্তবতা, সেই সমাজের বাস্তবতা, সেই সময়ের বাস্তবতা, সেইখানকার মানুষের মনস্তত্ত্ব ইত্যাদির উপরে। সো বিপ্লব আসলে একটা পদ্ধতি না, এটা কোনো মানহাজ না, এটা একটা গন্তব্য। বাংলাদেশে বিপ্লব হয় নাই, বাংলাদেশে আসলে কখনোই, আমার জানার মতে বাংলাদেশে আসলে কখনোই বিপ্লব হয় নাই। 47-এ হয় নাই, 69-এ হয় নাই, 71-এ হয় নাই, 90-এ হয় নাই, 24-এও হয় নাই। কারণ প্রতিটা ক্ষেত্রে মূল যে কাঠামো ছিল, সেই কাঠামো একই রয়ে গেছে। মূল কাঠামোর ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে নাই। রাষ্ট্রের চরিত্র এবং শাসন ব্যবস্থা, এখানে কোনো পরিবর্তন আসে নাই। আইনি কাঠামো, প্রশাসনিক চরিত্র এবং রাষ্ট্র যেভাবে ক্ষমতার ব্যবহার করে, এখানেও কোনো পরিবর্তন আসে নাই। শাসকের মুখ বদলাইছে, শাসন ব্যবস্থা বদলায় নাই। কখনো সামরিক পোশাকে শাসক আসছে, কখনো গণতন্ত্রের পোশাকে শাসক আসছে, কিন্তু রাষ্ট্রের যে মূল মানে সত্তা যেটা, তার রূহ যেটা, এটা কিন্তু যে ফিরিঙ্গিদের বানানো যে সিস্টেম ছিল, ইংরেজরা যে সিস্টেম দিয়ে গেছে, ওটার ভেতরেই আছে, এটা থেকে বের হয় না এখন। আমরা পরিবর্তনের চেষ্টা করছি, এই অঞ্চলের মানুষ বারবার পরিবর্তনের চেষ্টা করছে, বারবার উঠে দাঁড়াইছে, বারবার কুরবানি করছে, কষ্ট করছে, অনেক কষ্ট করছে, কিন্তু পরিবর্তনটা আসলে আসে নাই। এখানে আমাদেরও একটা দোষ আছে, যেই দোষটা জুলাইয়ের ক্ষেত্রে আমি বললাম, আমরা মাঝপথে চলে গেছি। এটা সম্ভবত আমাদের জাতির সমস্যা, আমি জানি না, যে আমরা খুব দ্রুত উত্তেজিত। যারা মহান নেতা হয় না, জাতির ভাগ্য পরিবর্তন করার নেতা, তারা এই কাজটা করতে পারে, তারা জনগণকে ওইভাবে উদ্বুদ্ধ করতে পারে। আমাদের দুঃখের বিষয়টা হলো, আনফরচুনেটলি আমাদের ওই গ্রেট লিডারগুলা নাই। সো বিপ্লবের জন্য উপযুক্ত নেতৃত্ব আমাদের প্রয়োজন, এমন নেতৃত্ব যাদের সঠিক আকীদা আছে, সঠিক মানহাজ আছে, সঠিক ফিকির আছে, এবং যারা ফিকহুল ওয়াকি বোঝেন, দুনিয়ার বাস্তবতা তারা বোঝেন, যারা প্রতারক না, কিন্তু কোনো প্রতারণাকারী তাদের সাথে প্রতারণা করতে পারে না, এমন নেতা। যারা রাজদরবারে গিয়ে গুরুত্বপূর্ণ হইতে চায় না, এমন নেতা। যারা কুফরের শক্তি কিংবা কুফরের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখাকে কৃতিত্বের বিষয় মনে করে না, এমন নেতা। যারা ভিশনারি হবেন, যারা সাহসী হবেন, যারা হাঁটু গেড়ে জীবিত থাকার চেয়ে মাথা উঁচু করে সোজা দাঁড়ায় মৃত্যুর মুখোমুখি হওয়াটাকে বেছে নেবেন, এমন নেতা। যারা বিদেশি শক্তির তাবেদারির মাধ্যমে ক্ষমতায় আসতে চাইবেন না, যারা এক আল্লাহর গোলামি করবেন, এমন নেতা। এবং আমাদের বুদ্ধিভিত্তিক ভিত্তি লাগবে, আদর্শিক একটা ভিত্তি লাগবে। মানুষের বানানো তন্ত্রমন্ত্রের যে অসারতা আছে, সেটা আপনার মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বোঝাতে পারতে হবে, আপনার নিজে বুঝতে হবে, মানুষকে বোঝাতে পারতে হবে। আর সবকিছুর চেয়ে বেশি লাগবে কুরবানি, সময়ের কুরবানি, অর্থের কুরবানি, জানের কুরবানি, মজার কুরবানি। আমাদের অনেক কিছু করতে ভাল লাগে না, অনেক কিছু করতে মজা লাগে, এগুলো কুরবানি করতে হবে, তা না হলে হবে না। কমফোর্ট জোনের ভেতর থেকে এই জিনিস জীবনেও আসবে না। বাস্তবতা হলো যে বাংলাদেশের মতো দেশে নির্দিষ্ট সময় পর পর নানা কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, নানা কারণে আপনি বৈপ্লবিক পরিস্থিতি এসে উপস্থিত হয়। নির্দিষ্ট সময় মানে 2-3 বছর পর পর না, 1-2 দশক পর পর হয়তোবা, কিন্তু এটা এসে উপস্থিত হয়। কিন্তু পরিস্থিতি আপনার সামনে এসে উপস্থিত হলো, প্রেক্ষাপট আপনার সামনে এসে উপস্থিত হলো, কিন্তু আপনার প্রস্তুতি নাই, তাহলে লাভ আছে? নাই। তাহলে আপনি বারবার এরকম করবেন, সর্বোচ্চ একটা গণঅভ্যুত্থান করবেন, তারপরে এসে 1 বছর পরে সাফল্য এবং বার্তা নিয়ে একটা সেমিনার করবেন। সো এই জন্য
এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আমি শেষ করি, একটা গল্প দিয়ে শুরু করছিলাম, ক্রসিং দ্য রুবিকন। এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো ঘটনা যেখান থেকে আর ফেরত আসা যায় না, অনিবার্য পরিণতি। জুলাই 2024 we crossed the Rubicon. আমরা জুলাইয়ের আগের অবস্থায় ফেরত যাব না, এবং কেউ চাইলেও আসলে যেতে পারবে না। হ্যাঁ, অতীতের ময়লা আবর্জনা এখন অনেক রয়ে গেছে, জুলাই অসম্পূর্ণ থেকে গেছে, এটা সত্য। তবে এটার একটা ঢেউ আপনি দেখবেন বারবার ফিরে ফিরে আসবে, এটা আমার অ্যাসেসমেন্ট। এবং জুলাইয়ের ফলে এই যে ফিরিঙ্গিদের তৈরি করা যে রাষ্ট্রযন্ত্রটা আছে, এই নষ্ট একটা রাষ্ট্রযন্ত্র, এটার মধ্যে ফাটল ধরছে, ভাঙে নাই, এটা এখনো আছে, শক্তভাবে আছে, কিন্তু এর মধ্যে ফাটল ধরছে। তো আগে হোক বা পরে হোক এই অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে, এই অসম্পূর্ণ হিসাবটা পুরা করতে হবে, এবং ইতিহাসের মঞ্চ আবার একদিন প্রস্তুত হবে। কিন্তু প্রশ্ন হলো সেই দিন আমরা তৈরি থাকবো কিনা। এই কাজটা সহজ না, কাজটা অত্যন্ত কঠিন। তবে কেন যেন আল্লাহ আজ্জা ওয়া জাল এই কাজটা আমাদের সামনে রাখছেন, এই প্রজন্মের সামনে রাখছেন। মহান আল্লাহ এই সুযোগটা আমাদের সামনে রাখছেন, এবং আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ আজ্জা ওয়া জাল জানেন তিনি কেন রাখছেন, এবং তার যে বিবেচনা সেটাই সঠিক। 2024 সালের 4ই অগস্ট আমি একটা লেখা লিখছিলাম। ওই সময় অনেকের মধ্যে অনেক হতাশা কাজ করতেছিল, সবার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করতেছিল। তার আগের 2-3 দিন প্রচুর মানুষ মারা হয়েছিল, আমার সাথে অনেকে কথা বলছে যে চোখের সামনে তারা অনেকগুলো বিভৎস দৃশ্য দেখে আসছে, এবং একটা হতাশা কাজ করছিল যে কালকে কি হবে। তো ওই সময়টাতে আমি একটা লেখা লিখছিলাম, এবং আমি বলছিলাম যে কালকে লং মার্চ। এখন এই লং মার্চের সময় যদি ফোন বন্ধ করে দেয়, ফোন নেটওয়ার্ক, তাহলে কি হবে? যদি ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে কি হবে? যদি সমন্বয়কদের গুম করে তাহলে কি হবে? যদি আর্মি গুলি করে তাহলে কি হবে? কিছু হবে না। আপনার কাজ হলো এগুলা নিয়ে চিন্তা না করে রাস্তায় নামা। আপনার কাজ হলো রাস্তায় নামা, হাঁটা দেওয়া। যদি রাস্তায় নামেন নিশ্চিত থাকেন ইতিহাসের সাথে দেখা হয়ে যাবে। তো এই লেখাটা বেশ ছড়াই পড়ছিল, এটা অনেকগুলো ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার হয়েছিল, এবং আমার সাথে পরে অনেকের দেখা হয়েছে। তারা আমাকে বলছে যে এই লেখাটা তাদেরকে একটা লেভেলে এনকারেজ করছে 5 তারিখ নামার জন্য। তো আমি তখন যতটা নিশ্চয়তার সাথে কথাটা বলছিলাম বা লিখছিলাম, আজকে 2 আগস্ট 2025 আমি অতটুকু নিশ্চয়তার সাথে বলতেছি, ইফ নট মোর, আমরা যদি রূপান্তরের এই পথে নামি, আমরা যদি এই পথ আঁকড়ে ধরি, আমরা যদি এই কাফেলা তৈরি করি, আমরা যদি আল্লাহর সাথে ওয়াদা করি এবং সেই ওয়াদায় সত্য থাকি, এবং আমরা যদি আবার একদিন আবাবিলের মতো নেমে আসতে পারি, আমরা যদি আল্লাহ দ্বীনের জন্য, এই কওমের জন্য এবং এই জমিনের জন্য একটা ইনকিলাবি ইন্তিফাদার জন্ম দিতে পারি, তাহলে নিশ্চিত থাকেন ইতিহাসের সাথে আবার দেখা যাবে। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।